তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের সর্বশেষ যে ধাপটা অর্থাৎ ডিপ্লোমা অ্যাকাউন্টিং এর জন্য আমাদের সিলেবাসে কোশ্চেন নাম্বার হচ্ছে 23, যেখানে আমাদের 20 মার্কস আসবে এবং একটা অঙ্ক, সেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যাকাউন্টস। এবং এইখান থেকে আমাদের চূড়ান্ত হিসাব যেটাকে বলা হয় ফাইনাল অ্যাকাউন্টস, তার যে বিষয় আসলে ছিল সেগুলো আমরা বিগত জুম ক্লাসগুলোতে দেখার চেষ্টা করেছি। পাশাপাশি আজকে আমরা টোটাল বিষয়টা এক নজরে দেখব। এরপর আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করব। তো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটাতে অ্যাটেন্ড করবেন। প্রথমত যে চূড়ান্ত হিসাব কেন প্রস্তুত করা হয় ইত্যাদি বিষয়গুলো এখানে রয়েছে। তো যদিও এগুলা আমাদের খুব বেশি একটা পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে না, হয়তো যারা একটু ভালো করে পড়ালেখা করবেন তাদের ক্ষেত্রে কাজে লাগবে। যেমনটি আমরা বলেছিলাম যে ফলাফল ফলাফল হচ্ছে যে লাভ বা ক্ষতি কিভাবে আমরা নির্ণয় করি। লাভ ক্ষতি হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের, বা লাভ লোকসানের ক্ষেত্রে আমাদের লাভ ক্ষতিটা হয়। এবং সেইখানে লাভ বা ক্ষতি নির্ণয় করার উপায়টা হচ্ছে লাভ সমান আমরা জানি কি, বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য যদি কম হয় সেই ক্ষেত্রে লাভ হয়, ক্ষতিটা তার হচ্ছে অপোজিট। এবং আর্থিক অবস্থা, আর্থিক অবস্থাটা একটু মনোযোগ দিবেন সবাই। আর্থিক অবস্থাটাই আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমাদের টোটাল আমাদের 10 মার্কস আসবে। অর্থাৎ আপনি যদি আর্থিক অবস্থাটা আমাদের ভালো করে করতে চান, এটা হচ্ছে ফাইনাল স্টেপ, তাহলে আপনাকে, আমরা জানি আমাদের পরীক্ষায় কয় ধরনের অঙ্ক, যদিও চূড়ান্ত হিসাবে এইখানে 3টা পার্টই না, চূড়ান্ত হিসাব থেকে আপনার নর্মালি আমাদের ডিপ্লোমা সেমিস্টার ফাইনালগুলোতে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যে ক্রয় বিক্রয় হিসাব, লাভ ক্ষতি হিসাব, আর উদ্ধৃতপত্র, যেটাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়, যেটা উদ্ধৃতপত্র বলা হয় ব্যালেন্স শিট। তো এটাই এসে থাকে। তো এই ব্যালেন্স শিট যদি আপনি করতে চান, অর্থাৎ উদ্ধৃতপত্র যদি আপনি করতে চান, তাহলে পূর্বের যে দুইটা আছে, অর্থাৎ ক্রয় বিক্রয় এবং লাভ লোকসান, এগুলো সম্পর্কে আপনার খুব ভালো একটা ধারণা থাকতে হবে। এই ধারণা যদি না থাকে তাহলে আপনার এই উদ্ধৃতপত্র করতে পারবেন না। তাহলে আমরা বিগত দিনগুলোতে ক্রয় বিক্রয় দেখেছিলাম, ক্রয় বিক্রয়ের যে বিষয়গুলো ছিল, যেমন আপনারা তো ইতিমধ্যে যে আমাদের 2টা ক্লাস ছিল আগেই, এই যে ক্রয় বিক্রয়ের জন্য একটা ভালো ক্লাস ছিল এবং লাভ লোকসানের জন্য ছিল, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নর্মালি প্রারম্ভিক মজুত পণ্যটা আমরা ইনিশিয়ালি বসাবো, এবং এইটা কিন্তু মাথায় রাখবেন, ডেবিট পাশে বসাবো আমরা অঙ্ক করার সময় দেখবো প্রারম্ভিক মজুত পণ্যটা কিন্তু আমাদের সমন্বয়ের মধ্যে থাকতে পারে। অর্থাৎ আমাদের প্রতিটা প্রশ্নের অঙ্কের মধ্যে সমন্বয় থাকে, অর্থাৎ প্রশ্নের নিচে হচ্ছে একটা চারটা, এক থেকে 4 পর্যন্ত অথবা 1 থেকে 5 পর্যন্ত আমাদের যে অতিরিক্ত এন্ট্রিগুলো দেওয়া হয় সেগুলো সমন্বয়। তো এই সমন্বয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য থাকতে পারে, যেমন এরকম থাকতে পারে যে বিক্রয় মূল্য এত, ক্রয় মূল্য এত। অর্থাৎ এখানে সর্বশেষ যে ফিগারটা সেটাকে আপনি কাউন্ট করবেন, অথবা যদি আপনার অঙ্কের মধ্যে থাকে তারিখ দেওয়া থাকে যে 1/1/2025, অর্থাৎ বছরের শুরুতে যেটা থাকবে সেটাকে প্রারম্ভিক মজুত পণ্য ধরবেন, আর বছরের শেষে যেটা থাকবে সেটা সমাপনী মজুত পণ্য, যেটি আমাদের এই ক্রেডিট পাশে আসবে। তো এখানে ক্রয়ের বিষয় থাকবে, ক্রয় থেকে আবার কিছু বিষয় মাইনাস হয়, যেমন আমাদের ক্রয় বার্তা মাইনাস হয়, আবার কিছু বিষয় প্লাস হয়, যেমন অলিখিত ক্রয় প্লাস হয়। আবার এখানে ক্রয় ফেরত থাকে, ক্রয় ফেরতকে আমরা বহি ফেরত নামে অভিহিত করি, বহি ফেরত নামেও থাকতে পারে। তার সঙ্গে মজুরি থাকতে পারে, মজুরি থাকবেই, মাস থাকতে পারে না, মাস্ট বি থাকবেই। তো মজুরির মধ্যে আপনারা দেখছেন যে সমন্বয়ের মধ্যে লেখা থাকে যে বেতন ও মজুরি এত টাকা বকেয়া রয়েছে, তো বেতনটা আমাদের লাভ লোকসানে চলে যাবে, আর মজুরিটা আমাদের চলে আসবে ক্রয় বিক্রয়। তো এখানে বকেয়া যদি থাকে তাহলে এই মজুরির সঙ্গে সেটা কি হবে, প্লাস হবে। তো এই বিষয়গুলো আপনারা আগে থেকে জানেন, নতুন করে জাস্ট রিভাইজ করতেছি। তো এখানে আমদানি শুল্ক এবং জাহাজ ভাড়া দেওয়া রয়েছে, এখানে অন্যান্য বিষয় থাকতে পারে। অর্থাৎ আপনাদেরকে একটা চার্ট দেওয়া হয়েছিল, সেখানে যেগুলো রয়েছে সেইগুলো থেকে যে কোনো একটা থাকতেও পারে, নাও থাকতে পারে। জ্বালানি ও শক্তি থাকতেও পারে, নাও থাকতে পারে। আর এইগুলা নিয়ে ডেবিটের ক্রয়ের মধ্যে থাকবে, আর ক্রেডিটে যেখানে বিক্রয়, সেখানে শুধু বিক্রয়টা লিখবেন, বিক্রয়টা লিখে এখান থেকে মাইনাস দিবেন কি কি বিষয় আমাদের আহ, বিক্রয় থেকে মাইনাস হয়, যেমন ক্রয়ের মধ্যে ক্রয় ফেরত, আর ক্রয় বার্তা বিক্রয় থেকেও বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, আর বিক্রয় বার্তা। আর এখানে যোগ হতে পারে অলিখিত বিক্রয় আর সমাপনী মজুত পণ্য যোগ করে দিবেন। তখন আপনি লাভ লোকসানটা নির্ণয় করেন এইভাবে। এখন আসেন যে লাভ ও লোকসান। তো লাভ লোকসানের ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে ক্রয় বিক্রয়ের মধ্যে যে মোট লাভটা হয়, সেটাকে বা নিট লাভটা হয়, সেটা আমাদের ক্রয় বিক্রয় অংশে থেকে লাভ লোকসানে চলে আসবে কোন পাশে, ক্রেডিট পাশে। ক্রেডিট পাশ মানে আমাদের
যেখানে বলি আমরা লোকসান লাভ, তো লাভের অংশে চলে আসবে। তো লাভ মানে ক্রেডিট পাশে থাকবে, আর লস হচ্ছে যে লোকসানগুলো বা ক্ষতিগুলো হচ্ছে ডেবিট পাশে থাকবে। সেটা হচ্ছে যত ধরনের খরচ আছে, যত ধরনের ক্ষতি আছে, এবং যত ধরনের আমাদের প্রশাসনিক ব্যয় আছে, সবগুলো হচ্ছে আমাদের ডেবিট পাশে থাকবে লাভ লোকসানের করে। তো এখানে দেখেন প্রশাসনিক ব্যয়, এই ব্যয়গুলো আমরা জাস্ট এক নজরে একটু দেখি, এগুলো তো আমরা পারি কিন্তু জাস্ট রিভাইজ করতেছি। এখানে কর্মচারীদের বেতন, অফিস ভাড়া, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর আর্থিক বা বিভিন্ন যে বিবিধ বিষয়গুলো থাকে সেইগুলো। আচ্ছা, গত ক্লাসে বা এর আগের ক্লাসে আমরা একটা বিষয় বলেছিলাম যে গুদাম ভাড়া বা হচ্ছে কি জানি বলছিলাম, গুদাম ভাড়া বা উপভাড়া। হ্যাঁ, উপভাড়া, এখানে যদি শুধু উপভাড়া থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের ব্যয়ের মধ্যে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে উপভাড়া প্রাপ্তি। এটা কিন্তু আমি পেয়েছি, সেই ক্ষেত্রে আমাদের এটা ক্রেডিট পাশে থাকবে। আর যদি উপভাড়া প্রদান বা শুধু উপভাড়া থাকে তাহলে কিন্তু ডেবিট পাশে থাকবে, এবং এটা লাভ লোকসানের ঘরে ডেবিট পাশে, মানে হচ্ছে এটা লোকসানের ঘরে বসবে। ওকে। এখানে যেমন এই বিক্রয় বন্টন জাতীয় বিষয় রয়েছে, আর্থিক ও বিবিধ বিষয় রয়েছে। তো লাভ লোকসানের ক্রেডিট গড়ে যে বিষয়গুলো হয় সেটা একটু দেখতে পারেন, যে উপভাড়া, প্রাপ্ত ভাড়া বা উপভাড়া, এটা হচ্ছে বিনিয়োগের সুদ থাকতে পারে, কমিশন প্রাপ্তি, উত্তোলনের সুদ থাকতে পারে। এরপরে হচ্ছে প্লাস মাইনাস করে আমরা যোগ বিয়োগ করবো, সেগুলো আমরা গণিতের ক্ষেত্রেও দেখতে পারবো। এখানে অনাদায়ী দেনার যে বিষয়টা, সব থেকে বড় বিষয় হচ্ছে অনাদায়ী দেনা, এবং এটা নিয়ে আপনারা আগের ক্লাসে অনেক শিক্ষার্থী এই বিষয়গুলো নিয়ে একটু সমস্যা হয়েছিল। সেখানে হচ্ছে যে উম, অনাদায়ী দেনার মধ্যে পুরাতন অনাদায়ী দেনা যদি থাকে সেটা আপনি লিখবেন, প্লাস নতুন অনাদায়ী দেনা যেখানে সমন্বয় থেকে নিতে পারেন যোগ করবেন, প্লাস নতুন অনাদায়ী দেনার সঞ্চিতি, এটাও সমন্বয় থেকে আনতে পারেন। ঠিক আছে, এইখান থেকে আপনি মাইনাস করতে পারেন যে পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি মানে প্রাপ্তি, অর্থাৎ আমরা যদি কোনো অনাদায়ী দেনা পেয়ে থাকি সেটা আমরা মাইনাস করব। তো এইগুলো আমরা প্র্যাকটিক্যালি অঙ্কের ক্ষেত্রে আমরা খুব ভালো করে দেখার চেষ্টা করব। এই বিষয়টা আপাতত এইভাবে মনে রাখেন যে অনাদায়ী দেনার ক্ষেত্রে বা অনাদায়ী পাওনার ক্ষেত্রে পুরাতনটা থাকবে, তার সঙ্গে যদি নতুন অনাদায়ী দেনা হয় সেটা যোগ হবে, এরপরে যদি অনাদায়ী দেনা সঞ্চিতি হয় সেটাও যোগ হবে, আর এখান থেকে মাইনাস হবে অনাদায়ী দেনা প্রাপ্তি বা পুরাতন কোনো অনাদায়ী দেনা সঞ্চিতি হয় সেটা। অর্থাৎ যখনই পুরাতন অনাদায়ী দেনা সঞ্চিতি থাকবে তখন বুঝতে হবে যে আমরা অনাদায়ী দেনাটা পেয়েছি, তো সেটা আমরা মাইনাস করে দেব। আচ্ছা, এখন আসেন উদ্ধৃতপত্র, এগুলো আমরা বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি বিশদভাবে, বিদায় আজকের ক্লাসে এইগুলো জাস্ট এক নজরে দেখানো হলো। পাশাপাশি হচ্ছে আমরা তো অঙ্ক করব, এর আগে অঙ্ক করেছি। আপনারা জাস্ট ওভারভিউ আকারে একটু দেখেন। যেমন আমরা একটা মোবাইল ফোন ওভারভিউ দেখি না, যখন মোবাইলের ভিডিওগুলো আসে তখন পরে হচ্ছে ফুল রিভিউ আসে, সেই রকম বিষয়টা। আচ্ছা, উদ্ধৃতপত্রটা কি? উদ্ধৃতপত্র হচ্ছে ব্যালেন্স শিট। আমরা যে কাজটা আমাদের অ্যাকাউন্টিং এর, অর্থাৎ আমাদের যে সিলেবাসটা সেই সিলেবাসের মধ্যে আপনারা দেখবেন যে জাবেদা রয়েছে 4 নাম্বার বা 5 নাম্বার অধ্যায়, জার্নাল। জার্নালের পরে কিন্তু আছে লেজার, লেজারের পরে কিন্তু আছে ট্রায়াল ব্যালেন্স। এরপরে হচ্ছে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এইগুলো নিয়ে হচ্ছে যে খতিয়ান, এরপরে রেওয়া মিল, মানে এইগুলো নিয়ে সব মিলিয়ে হচ্ছে পরবর্তী সময় আমরা উদ্ধৃতপত্র ব্যালেন্স শিট করব। তো আপনাদেরকে জাবেদার যে আমাদের ক্লাসটা ছিল সেই ক্লাসে আমি সরাসরি আপনাদেরকে বলেছিলাম যে আমরা অ্যাকাউন্টিং হচ্ছে কি একটা সূত্র মনে চলে, বা অ্যাকাউন্টিং এর যে সূত্রটা সেটা হচ্ছে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেট সমান মালিকানা সত্ত্ব, লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। লায়াবিলিটিস এল, এখান থেকে দায়, আর ওই হচ্ছে ওনার সিকিউরিটি, এখান থেকে হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। এখন একটু দেখেন যে এই সূত্রটা আমরা জাবেদার ক্ষেত্রে করেছি, যখন সম্পদ বাড়ে তখন ডেবিট হয়, সম্পদ কমলে ক্রেডিট হয়। সম্পদ, অ্যাসেট। তো এই সম্পদগুলা কি কি? এই সম্পদগুলো হচ্ছে আমাদের, এইখানে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই যে দেখেন একটু সম্পদ, এখানে সম্পদ বলতে কি কি বিষয় বোঝাচ্ছে এইটা একটু দেখেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি সম্পদটা? দেখেন তো, সম্পদটা কি এখানে দেখতে পাচ্ছেন? এই যে সম্পদটা, জি আপনারা স্যার। একটু জি বলবেন, স্যার। হ্যাঁ। এখানে আমাদের সম্পদ বলতে যে বিষয়গুলো বোঝানো হচ্ছে সেইগুলোর কথা আপনাদেরকে বলতেছি। এই যে দেখেন, এগুলো আমাদের জাবেদার ক্ষেত্রে অনেক বেশি ছিল, কিন্তু আপনারা সেটা ভালো করে পড়েন নাই, জাস্ট এই আমি আপনাদেরকে শর্টকাট নিয়ম দিয়েছিলাম সেই নিয়মগুলা পড়ে ফেলছেন, যে কারণে হচ্ছে বলতে পারেন না। আচ্ছা, আমাদের এখন একটু বিষয়টা, এই বিষয়টা একটু গভীরভাবে বুঝতে হবে। সম্পদটা হচ্ছে অ্যাসেট, এর সূত্রটা হচ্ছে এল প্লাস ওই, মানে এল একটা পার্ট আর ওই আরেকটা পার্ট।
এল হচ্ছে লাইবিলিটিস। লাইবিলিটিস মানে হচ্ছে আমার যত দায় রয়েছে সেইগুলোকে আমরা কি বলি, লায়াবিলিটিস বলি। অর্থাৎ আমার যদি কোনো পাওনা থাকে, কোনো বাকি বকেয়া থাকে, সেইগুলো হচ্ছে আমার দায়। কোনো লোন থাকে, সেগুলো হচ্ছে আমার দায়। আর মালিকানা সত্ত্ব হচ্ছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি মানে হচ্ছে আপনাদের মনে আছে যখন জাবেদা করছিলেন একটা বিষয় কি, মিস্টার রহিম 50,000 টাকা নগদ, 30,000 টাকা আসবাবপত্র ও 20,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে কারবার শুরু করলো। 2 নম্বর প্রথম পরে ছিল সোনালী ব্যাংকে হিসাব খোলা হলো এত টাকা। পরে ছিল যে উমুকের কাছ থেকে পণ্য ক্রয়, যার অর্ধেক এত টাকা নগদ, এত টাকা বাকি। এগুলো আমরা জাবেদার মধ্যে পড়েছিলাম না? বলেন, পড়ছিলাম কি না? জি স্যার। তো জি জাবেদায়, স্যার। জাবেদায় ওই বিষয়টা ছিল যে আহ, মিস্টার রহিম 50,000 টাকা নগদ ও 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তো তখন আমরা কি লিখতাম, যে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। তো 50 আর 30,000 টাকা যোগ করলে হয় 80,000 টাকা। এটাকে কি লিখতাম, ক্রেডিটে, মূলধন হিসাব ক্রেডিট। তো এটাই তো তার পুঁজি বা এটাই তো তার মূলধন ছিল। তো মিস্টার রহিমের মূলধন বলতে ব্যবসা শুরু করার সময় সে 80,000 টাকায় তার মূলধন ছিল। তো সেই 80,000 টাকা নিয়ে সে ব্যবসা শুরু করলো। করার পরে ব্যাংকে হিসাব করলো, কারো কাছ থেকে পণ্য ক্রয় করলো, বাকি করলো। এরপরে হচ্ছে আবার এই পণ্য ক্রয় করার পরে সে আবার এখান থেকে পণ্য বিক্রয় করলো, এখানে কর্মচারীদের বেতন প্রদান করলো, বিজ্ঞাপন ভাড়া দিল। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা মাসে যা যা হয়, একটা বছরে যা যা হয়, সমস্ত কিছু। কিন্তু সে যখন ব্যবসা শুরু করে তখন তার একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটাকে আমরা মূলধন বলতেছিলাম। তো এই মূলধনটাই হচ্ছে আমার কি, মালিকানা সত্ত্ব। কিন্তু আরেকটু বিষয় আছে, এখন মালিকানা সত্ত্ব কি আপনারা বুঝতে পেরেছেন? একটু বলবেন। জি স্যার। না, আপনারা আমাকে একটু কনফার্ম করবেন যে আপনারা কি মালিকানা সত্ত্ব বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আপনারা তো অ্যাকাউন্টিং পড়তে স্যার চাচ্ছেন, তো অ্যাকাউন্টিং এর এই পার্টটা হচ্ছে আপনার সব থেকে বেশি কঠিন। এখন এগুলো যদি থিওরিটিক্যালি না বুঝেন, আর না বুঝলে আপনি আমার এই ক্লাসটা যেহেতু রেকর্ড থাকবে সেহেতু আরেকবার দেখে নেবেন। এই পার্টটা সব থেকে আপনার কাছে কঠিন মনে হবে, একটু বোঝার চেষ্টা করেন। এখানে বলা হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। আমরা জাবেদার ক্ষেত্রে তাই পড়েছিলাম যে মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যক্তি ব্যবসার প্রতি, ব্যবসা একটা কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি ব্যক্তির যে অধিকার বা যে সত্ত্বটা, সেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলতেছি। যেমন সে যখন ব্যবসা শুরু করে তখন এইখানে তার কিছু ইনভেস্টমেন্ট ছিল, আসবাবপত্র ছিল, পণ্যদ্রব্য ছিল বা নগদ টাকা ছিল, সেটাই তার মালিকানা সত্ত্ব। কিন্তু কথা আছে, ধরেন এখানে আমাদের কি আছে, শাওন, শাওন সাহা আছে। যে শাওন সাহা কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেছে। ধরেন সে হচ্ছে শাওন সাহা যখন ব্যবসা শুরু করে তখন দেখা গেল যে ব্যবসা শুরু করার কিছুদিন পরে তার ব্যবসায় মন বসে না। ব্যবসায় মন বসে না বা তার যে কোনো প্রয়োজন হোক, এই এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখানে তো সবসময় লেনদেন হচ্ছে, কারো কাছে পণ্য কিনতেছে, কারো কাছে বিক্রি করতেছে, ব্যাংকে টাকা রাখতেছে, ব্যাংক থেকে টাকা তুলতেছে, কর্মচারীদের বেতন দিচ্ছে, এরকম ব্যবসা হচ্ছে না, বকেয়া টাকা পাচ্ছে। তো তার ক্যাশে তো কিছু টাকা থাকবে, তার জরুরি প্রয়োজন হইলো, সে মনটা চাইলো যে না আমি 2 দিন ব্যবসা প্রতিষ্ঠানে থাকবো না, বসবো না, আমি হচ্ছে কোথাও ঘুরতে যাব। কারণ সে অলরেডি কক্সবাজার থাকি, সে আর ঘুরবে কই। ধরেন যারা কক্সবাজার থাকে না, সে মনে করলো যে আমি একটু কক্সবাজার থেকে ঘুরে আসি। তো কক্সবাজার থেকে ঘুরে আসলে যে টাকাটা খরচ হবে, সেই টাকাটা যদি সে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে থাকে, তার তো নেওয়ার অধিকার আছে, কারণ তার নিজেরই ব্যবসা প্রতিষ্ঠান। যখন এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই টাকা সে নিয়ে কক্সবাজার ঘুরতে যায়, মানে তার এখানে বলা হচ্ছে, আমরা একটা জাবেদা পড়েছিলাম না যে মালিক কর্তৃক ব্যক্তিগত উত্তোলন করা হলো এত টাকা। অর্থাৎ মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো টাকা উত্তোলন করে, সেখানে উত্তোলন হিসাবটা ডেবিট হয়, নগদান হিসাবটা ক্রেডিট হয়। কিন্তু ব্যাংক থেকে যখন কোনো টাকা উত্তোলন করে তখন নগদান হিসাব ক্রেডিট, ডেবিট হয়, ব্যাংক হিসাব ক্রেডিট হয়। এই উত্তোলন হিসাবটার মধ্যে আপনার একটু খাটকা আছে, এটা কিন্তু আমরা জাবেদার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। তো এই শাওনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে কক্সবাজারে ঘুরতে গেল ধরেন, তাহলে তার তো আগে ইনভেস্টমেন্ট ছিল। এই ইনভেস্টমেন্ট কত ছিল শাওনের, 80,000 টাকা, তাই তো? এখানে আমরা 80,000 টাকা লিখলাম, 80,000 টাকা। আচ্ছা, এটা ছিল তার ইনভেস্টমেন্ট। এখান থেকে সে যখন উত্তোলন করলো, এখানে আমরা কি বলবো, মালিক কর্তৃক উত্তোলন বা উত্তোলন হিসাব। তখন কি এই টাকাটা প্লাস করব না মাইনাস করব, বলেন তো? চলুন স্যার, মাইনাস হবে। স্যার মাইনাস।
তখন আমাদের এই টাকাটা কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা যখন মালিকানা সত্ত্ব হিসাব করব তখন মালিক কর্তৃক যে উত্তোলন হয় সেটা মাইনাস করব। তাহলে ধরেন আমরা 20,000 টাকা এখান থেকে নিয়ে নিছিলাম। 20, আচ্ছা আমার মাউস দিয়ে লিখতে হচ্ছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে, আর লেখা কোনো বিষয় না। তাহলে আমাদের কত টাকা হইলো, 60,000 টাকা, এটা তার মূলধন ছিল। এখন সে ব্যবসা করতেছে, কি জন্য ব্যবসা করতেছে বলেন? সে কি লাভের আশায় ব্যবসা করতেছে না? জি হ্যাঁ, স্যার। তো জি লাভের স্যার। আশায় ব্যবসা করতেছে। তো লাভের আশায় ব্যবসা করলে তার যে লাভ হবে না, বা এখানে মোট লাভ বা নেট লাভ একটা কিছু থাকবে তো, এই লাভ। তো যে টাকাটা লাভ হবে সেই টাকাটা এখানে বসাবেন, যদি লস হয় তাহলে মাইনাস করবেন, লাভ হলে প্লাস করবেন। এখন আবার একটা বিষয়, সরকারের ট্যাক্স থাকে না, ট্যাক্স, ওই জি ট্যাক্সও স্যার। কিন্তু এখানে এখানে বসবে। মানে তখন কিন্তু লাভটা যখন আপনি করবেন, আপনার এই লাভের উপর আবার একটা সরকারি একটা ট্যাক্স বা ব্যাট আছে, এটাও কিন্তু তখন মাইনাস করে তারপর হচ্ছে তার হিসাবটা কমপ্লিট হবে। এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব পার্ট গেল। আচ্ছা, এখন আসেন দায়। দায় বলতে তো আমাদের হচ্ছে স্বাভাবিকভাবে কি বুঝি, আমাদের যে ঋণগুলো আছে, আমাদের দায়ের মধ্যে যা বিষয়গুলো থাকবে সেটা আপনার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি শাওন ব্যবসা শাওন কি আছেন এখানে, নাকি শুধু শুধু জি আপনার স্যার। নাম বলতেছি, আছেন? আপনি জি কোন স্যার। টেকনোলজি? স্যার আমি আর আছি। আরে সেই টেকনোলজি আমার পছন্দের টেকনোলজি। ওকে, আমরা জি কক্সবাজার স্যার। আসতেছি, শাওন থাকেন। আপনি কি আমাদের সঙ্গে দেখা করেছিলেন কক্সবাজার যাওয়ার জি সময়? স্যার। জি করছেন? স্যার, গতবার আসছিলেন যে আপনাদের সাথে দেখা হয়েছিল তো আমার। গুড। আপনি আমাদের কেয়ার প্রোগ্রামের শিক্ষার্থী নাকি? না স্যার, ডাইনামিক। তাহলে তো আপনার সঙ্গে আমাদের অনেক দিন যাবত দেখা হচ্ছে, কিন্তু আপনি কেয়ারে ভর্তি হয়ে যাবেন। আহ জি স্যার। ডাইনামিক কোর্সের শিক্ষার্থী অনেকে সঙ্গে আমার খুব ভালো কানেকশন থাকে না, বা মানে কারণ একটা সেমিস্টার যাওয়ার সময় মানে অনেক অনেক রাউট টাউট হয়, এই যে ফোর্থ সেমিস্টারে অনেকে দেখেন না বিভিন্ন মেসেজ টেসেজ করে এই জিনিসগুলো। আগে কেয়ারে ভর্তি হয়ে যাবেন, টাকা পয়সা হলেই যে সামনে উপবৃত্তি পাইতেছেন, পরে কেয়ারে ভর্তি হয়ে যান। আচ্ছা দেখেন, এখন আমরা একটু দায়গুলা দেখব। দায় বলতে এই যে শাওনে যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলো, হ্যাঁ, এই ব্যবসা প্রতিষ্ঠানে শাওনের কি কি দায় থাকতে পারে? শাওন তো এই টাকা নিছে, এখন কি সে কোনো কিছু বাকি ক্রয় করে নাই? করছে। যদি বাকি ক্রয় করে তাহলে এই টাকাটা কি দিতে হবে না? দিতে হবে কিনা বলেন? হ্যাঁ, জি দিতে স্যার। হবে। তাহলে এটা তার দায়। এরপর আরেকটা দায় আছে, সে যে ব্যবসা প্রতিষ্ঠান খুললো, তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী আছে না, জি স্যার। কর্মচারীদের বেতন, এটা তার দায়। এখন অফিসে গ্যাস বিল, এটা তার দায়। বিদ্যুৎ বিল, এটা তার দায়। তাহলে এক কথায় আমরা বলে দিই যে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে যে সকল খরচ হয়ে থাকে সবগুলাই তার দায়ের মধ্যে পড়বে, সবগুলাই তার দায়। দায় মানে হচ্ছে আপনার সমস্ত খরচ। এখানে ধরে নিতে পারেন যে আমরা একটু আগে যে লাভ লোকসান দেখলাম না, এখানে লোকসানের যে পার্টটা বা যে মোট ব্যয়টা, যে ব্যয় বা ক্ষতি যেইগুলো হয় সেইগুলাই হচ্ছে দায়। এই দায় এবং মালিকানা সত্ত্ব দুইটা যোগ বিয়োগ করার পরে যে রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা অবশ্যই এই সম্পদের সমান হতে হবে, তাহলে আমাদের অঙ্কটা মিলবে। এখন আসেন, আমরা ক্রয় বিক্রয়ের সময় ক্রয়টা কোন পাশে রেখেছিলাম? ডেবিট পাশে। তাহলে ক্রয় হিসাব ডেবিট, বিক্রি হিসাব ক্রেডিট, আমরা সহজেই বলতে পারি, আমরা কিন্তু জাবেদাও শিখে ফেলতেছি। ঠিক আছে। এরপরে আসেন, যে আমরা লাভ লোকসানের সময় আমরা লোকসানটা কোন পাশে রেখেছিলাম? লাভের অংশে। আর লাভটা, সরি, ডেবিট অংশে, আর লাভটা ক্রেডিট অংশে। এখন উদ্ধৃতপত্র যখন আমরা করব তখন সম্পদগুলো আমরা কোথায় রাখবো? ডান পাশে। সম্পদগুলো আমরা এই ডান পাশে রাখবো, মানে ক্রেডিট পাশে রাখবো। আর হচ্ছে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব যেগুলো আছে সেগুলো আমরা ডেবিট পাশে রাখবো। এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন যে ডেবিট পাশ সাধারণত যে খরচগুলো নর্মালি বোঝায়, আর হচ্ছে ক্রেডিট পাশ এগুলো এই সূত্রটা আমাদের কাজে লাগে না, কারণ এইগুলা হচ্ছে ফর্মাল সূত্র। যেমন আমরা আগে বলতাম যে খরচ মানে ডেবিট আর লাভ মানে হচ্ছে ক্রেডিট, এরকম না। ডেবিট এবং ক্রেডিট হচ্ছে অ্যাকাউন্টিং এর ভাষায়, ডেবিট হচ্ছে লেফট সাইড আর ক্রেডিট হচ্ছে রাইট সাইড, এইটুকুই, আর কিছু না। কিন্তু আপনি বিক্রয় ক্রেডিট পাশে বসবে, লাভ ক্রেডিট পাশে বসবে, সম্পদ ক্রেডিট পাশে বসবে। ঠিক আছে। আর বাকি সবগুলো আমরা এখন দায় এবং মালিকানা সত্ত্ব, এই দুইটা আইটেম হচ্ছে কোথায় রাখবো? ডেবিট পাশে রাখবো। ওকে, এখন আসেন যে আমরা একটু এই বিষয়টা দেখার চেষ্টা করি। তাহলে দায় সমূহ কি? মালিকানা সত্ত্ব বিষয়টা আপনাদেরকে বলে দিলাম যে মালিকানা সত্ত্ব হচ্ছে মূলধন। মূলধনের সঙ্গে কি যুক্ত হবে? নিট লাভ।
মূলধনের সাথে যোগ করবেন নিট লাভ, মাইনাসও করতে পারেন, উত্তোলন, কোনো সমস্যা নাই। নিট লাভ মানে হচ্ছে যে আমাদের যে লাভটা হয়েছে, ওই যে ক্রয় বিক্রয় লাভ লোকসান করার পরে যে লাভটা হয়েছে, সেই লাভটা মূলধনের সঙ্গে যোগ হবে। এখান থেকে মাইনাস করবেন উত্তোলন, আবার মাইনাস করবেন আয়কর। তো একটু আগে তো আমি এই জিনিসটা আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। যদি আপনাদের মনে না থাকে আপনারা একটু মনে করে নেবেন, এবং আশা করি এইখান থেকে আপনার কোনো একটা আইটেমে সমস্যা নাই। এই যে আমি মার্ক করে রাখলাম 4টা আইটেম, এই আইটেমে কি আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? জি না স্যার। বাকিরা? না স্যার। আচ্ছা, এখন আসেন যে এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব, তাহলে আমাদের একটা পার্ট চলে গেল মালিকানা সত্ত্ব, বাকি থাকতো দায়। এখন দায়ের মধ্যে হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এখানে দায়ের মধ্যে দুই ধরনের দায় হচ্ছে, শর্ট টার্ম লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। শর্ট টার্ম লাইবিলিটিস হচ্ছে আপনি অল্প সময়ে যে দায়গুলো, যেমন রনি স্যারের কাছ থেকে টাকা নিয়ে হচ্ছে বাকিতে পণ্য ক্রয় করলেন, উমুকে কর্মচারীদের বেতন দিতে পারলেন না, বকেয়া রয়ে গেলো, এগুলো হচ্ছে আপনার শর্ট টার্ম লাইবিলিটিস। আর লং টার্ম লাইবিলিটিস হচ্ছে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 10 বছরের জন্য, আপনি 15 বছরের জন্য ইজারা নিয়েছেন, সেগুলো হচ্ছে লং টার্ম লাইবিলিটিস। আর দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যেমন ঋণপত্র আর হচ্ছে ব্যাংক ঋণ, এগুলো হচ্ছে লং টার্ম। আর শর্ট টার্ম হচ্ছে পাওনাদার প্রদেয় বিল, বকেয়া খরচ, মানে যা খরচ ছিল বকেয়া ছিল সেইগুলো, প্রদেয় বিল যেগুলো আপনাকে দিতে হবে, যেমন বিজ্ঞাপন বিল, গ্যাস বিল, এরপরে হচ্ছে যত ধরনের বিল আছে এইগুলো। আর পাওনাদার যারা যাদের কাছে মানে যারা আপনার কাছে, আপনার প্রতিষ্ঠানের কাছে টাকা পায়, যেমন রনি স্যারের কাছ থেকে যখন পণ্য ক্রয় করি তখন রনি স্যার হচ্ছে আমাদের পাওনাদার, ঠিক আছে, বা প্রদেয় হিসাব। আচ্ছা, এটা পড়লে মোটামুটি আমাদের জার্নালগুলো অনেকটাই ক্লিয়ার হবে। আর জার্নাল এবং এটা একই রকম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম দায়সমূহ, মালিকানা সত্ত্ব দেখলাম আর দায়সমূহ দেখলাম। একটু আসেন, এইখানে কয়েকটা বিষয় রয়েছে যে সমন্বয় সমূহ, অ্যাডজাস্টমেন্ট বা গোল্ডেন রুল। এখানে একটা বিষয় দেখেন, এই বিষয়টা একটু দেখেন। এই বিষয়টা আহ, খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, এখানে এটা আপনাদেরকে, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা আমার বিগত বেশ কিছুদিন যাবৎ আমার ক্লাসগুলো করতেছিলেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা। কারণ আপনারা ক্রয় বিক্রয় দেখছেন, লাভ লোকসান দেখছেন, এখন হচ্ছে উদ্ধৃতপত্র আমরা দেখব। তো এখানে কি বলা হয়েছিল যে সূত্র হচ্ছে রেওয়া মিলের আইটেম বসে একবার, আর সমন্বয়ের আইটেম বসে দুইবার। সমন্বয় এগুলা কি কি একটু দেখি। যে সমাপনী মজুত পণ্য নামে একটা আইটেম থাকে আমাদের সমন্বয়ে। তো প্রথমবার আমাদের কোথায় বসবে? ক্রয় বিক্রয়ে ক্রেডিট পাশে, ওই যে ক্রেডিট পাশে সমাপনী মজুত পণ্য বসে না? বসে। দ্বিতীয় পত্রে কোথায় বসবে? উদ্ধৃত পত্র, মানে ব্যালেন্স শিট, এই যে একটু আগে যেটা দেখলাম। এবং সেটা কোথায় বসবে? চলতি সম্পদে, আমাদের সম্পদের ঘরে বসবে সমাপনী মজুত পণ্য। এইটা একটু মুখস্থ করতে হবে সবাইকেই, ঠিক আছে? সমাপনী মজুত পণ্য প্রথমবার আমরা বসিয়েছিলাম ক্রয় বিক্রয়ের ঘরের ক্রেডিট পাশে, আর পরের বার আমরা বসাবো উদ্ধৃত পত্রের চলতি সম্পদের ঘরে। বকেয়া খরচ, যেমন আমাদের বকেয়া খরচ হিসেবে কি থাকে? ওই যে মজুরি থাকে, বেতন থাকে, থাকে না? বেতন, বেতন প্রথমবার বসিয়েছিলাম লাভ লোকসানে, লাভ লোকসানের বকেয়া খরচ যুগ হিসাবে বসিয়েছিলাম। আর দ্বিতীয়বার বসাবো উদ্ধৃত পত্র হচ্ছে চলতি দায়ের মধ্যে। দায় কোথায় থাকবে? বাম পাশে থাকবে। দায় এবং মালিকানা সত্ত্ব ডেবিট পাশে থাকবে। অগ্রিম খরচ, অগ্রিম খরচ যেগুলো আপনি দিয়ে দিছেন, তো আমাদের হচ্ছে এটাও আমাদের কি করতে হবে? লাভ লোকসান গড়ের ডেবিট পাশ থেকে মাইনাস করতে হবে, কারণ আমরা অ্যাডভান্স দিয়ে দিছিলাম। তো সংশ্লিষ্ট খরচ থেকে বিয়োগ করবেন, লাভ লোকসানে করে যাবে আর কি। আর পরের বার যাবে কোথায়? উদ্ধৃত পত্রের চলতি সম্পদের মধ্যে, কারণ এটা আপনার অগ্রিম দেওয়া ছিল। সম্পত্তির অপচয়, আপনাদেরকে বলেছিলাম লাস্ট ক্লাসে যে আমরা একটা আইফোন কিনলো, ওই যে কি জানি আইফোন দিয়ে ক্লাস করে, তার কিনছিল এত টাকা দিয়ে, 1 বছর পরে তার দাম কমে গেছে, এটা আমাদের ডেপ্রিসিয়েশন বলা হয়, মানে অপচয় বলা হয়। তো এই অপচয় হিসাবটা প্রথমবার বসবে আমাদের লাভ লোকসানের ডেবিট পাশে, কারণ এটা এক ধরনের খরচ। পরের বার বসবে আমাদের উদ্ধৃত পত্রের সম্পদ থেকে মাইনাস করতে হবে, সম্পদ যা আছে তা থেকে অপচয় মাইনাস করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে সম্পদ, বিষয়টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সম্পদের মধ্যে আমাদের যতগুলো সম্পদ থাকবে, যেমন সম্পদ ধরেন আহ দীর্ঘমেয়াদী কিছু সম্পদ থাকতে পারে, স্বল্প মেয়াদী সম্পদ থাকতে পারে, যেমন নগদান হিসাব, যে নগদ টাকা চলতি সম্পদ যেটাকে বলা হয়। আর দীর্ঘমেয়াদী সম্পদ যদি বলা হয় আসবাবপত্র, এরপরে বাড়িঘর বা বিল্ডিং, এরপরে ইজারা সম্পত্তি,
এইগুলো হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী সম্পদ, এবং দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যেই কিন্তু আমাদের অপচয়টা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটুকু আপনাদেরকে এখানে এখানে সম্পদের বিষয়টা আপনাদেরকে বলা হচ্ছে যে স্থায়ী সম্পদ কি, ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, এগুলো বাদ দিতে হবে আমাদের অপচয়। এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, আর না চাইলে আপনাদেরকে গ্রুপে আমি এইগুলো পিডিএফ ফাইলটা দিয়ে দিব। ঠিক আছে? বিনিয়োগ, বিনিয়োগ কি? সরকারি বন্ড বা শেয়ার। আপনি কোথাও বিনিয়োগ করলেন, সেটাও আপনার সম্পদ। চলতি সম্পদের মধ্যে নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্য আপনার হচ্ছে চলতি সম্পদে যোগ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সম্পদ। সম্পদের মধ্যে এখান থেকে বলেই দিছি যে বাদ যাবে অবচয়, আর এখানে এই বিষয়গুলো। ওকে, তাহলে আমরা কোন কোন আইটেম, একটা আইটেম যে দুইবার দুই জায়গায় বসতে পারে সেটাও কিন্তু এখানে দেখলাম। আপনাদের কাজ হচ্ছে আজকের ক্লাসের এখানে যে বিষয়গুলো আপনাদেরকে বলা হয়েছে, এইগুলো তো ধরেন লাভ লোকসান, লাভ লোকসান, ক্রয় বিক্রয়, এই যে ক্রয় বিক্রয়ের যে বিষয়টা, আমরা হচ্ছে এই পিডিএফ ফাইলটাও আপনাদেরকে গ্রুপে দিব, পাশাপাশি রেকর্ড ক্লাসটাও আপনাদের অ্যাপসে দিয়ে দিব, ডোন্ট ওরি। এবং এই ক্রয় বিক্রয়ের যে বিষয়টা, এরপরে হচ্ছে লাভ লোকসানের যে বিষয়টা, আরেকটা হচ্ছে উদ্ধৃতপত্র যে বিষয়টা, এই সবগুলা বিষয় নিয়ে কিন্তু মোটামুটি আমাদের উদ্ধৃতপত্র বিষয়ের বেসিক যে বিষয়টা ছিল সেটা আমাদের আপাতত বেসিক বিষয়ে কিছু ধারণা পেলাম। তো এখানে আমি আবার 1 মিনিটে রিভিউ করি, সেটা হচ্ছে আপনাকে অ্যাকাউন্টিং এর যে সূত্রটা ছিল, অ্যাকাউন্টিং ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো দায় বিষয়টা এবং মালিকানা সত্ত্ব যে বিষয়টা, এই দুইটা বিষয় আমাদের ডেবিট পাশে বসবে। আর সম্পদের যে বিষয়গুলো সেগুলো কোথায় বসবে? সম্পদের বিষয়গুলো আমাদের ক্রেডিট পাশে বসবে। এখন আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, আমাদেরকে প্রথমত চিনতে হবে যে দায় জিনিসগুলা কি আর মালিকানা সত্ত্ব বিষয়গুলা কি। তো দায়ের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেইখান থেকে কিন্তু এই যে দুইটা হচ্ছে আমাদের দায়, এই দায়টা প্রথমে লিখবেন, লিখতে পারেন মালিকানা সত্ত্ব লিখতে পারেন, এর সঙ্গে মালিকানা সত্ত্বটা দিবেন, মালিকানা সত্ত্ব থেকে কিন্তু এগুলো মাইনাস হবে। এই অংশ শেষ। এরপরে যখন সম্পদে আসবেন, এই স্থায়ী সম্পদ যখন লিখবেন তখন কিন্তু মাইনাস দিতে হবে অবশ্যই অবচয়। অবচয়ের কিন্তু রেট থাকবে, যেমন ইজারা সম্পত্তির উপর 10% অবচয় ধরতে হবে, এরকম লেখা থাকবে। আর বিনিয়োগে যখন যাবেন এগুলো কিছু থাকবে না, চলতি সম্পদ এগুলো হচ্ছে এইগুলোই থাকবে। তো এই বিষয়টা একটু মাথার মধ্যে ঢুকায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা অঙ্ক করার সময় এই জিনিসগুলো পারবো না। আমরা একটু একটা অঙ্ক দেখবো কি আপনাদের এখানে, বলেন, দেখবো? জি স্যার। আচ্ছা, জি আপনাদের স্যার। আপনাদের বই থেকে একটু দেখার চেষ্টা করি যে কোনো একটা অঙ্ক, হ্যাঁ? আপনাদের বই আছে না? আপনাদের বইয়ের যে বিষয়টা ছিল সেটা একটু দেখি। আচ্ছা, এটা তো আপনারা সবাই মোটামুটি দেখছেন যে ক্রয় বিক্রয় হিসাবে যে বিষয়টা ছিল, এটা তো এর আগের ক্লাসগুলোতে ছিল, এগুলো নিয়ে আলোচনা করতে চাই না আর। এরপরে লাভ লোকসানেরটা এটাও দেখছেন। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে উদ্ধৃতপত্র বিষয়গুলো কি কি ছিল। এখন যা বললাম, উদ্ধৃতপত্র ছিল এরকম। তো উদ্ধৃতপত্রের মধ্যে একটু আগে একটু মনে করেন তো কি কি বলেছিলাম, যে মূলধন ও দায়। ঠিক আছে? ওকে। এরপরে সম্পত্তির এখানে সম্পদ, পরিসম্পদ, আবার সম্পদও লিখতে পারেন বা অ্যাসেটও লিখতে পারেন, সমস্যা নেই। তো এখন এই সম্পদের মধ্যে সম্পদ কয় ধরনের সেটা আগে একটু চিন্তা করেন। এখন আপনি কিভাবে সাজাবেন দেখেন একটু। আপনি স্থায়ী সম্পদ আগে লিখবেন না চলতি সম্পদ আগে লিখবেন? যা খুশি লিখেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা সিকোয়েন্স রাখেন। সিকোয়েন্স বলতে, যদি স্থায়ী সম্পদ আগে লিখেন তাহলে স্থায়ী সম্পদটা আগে শুরু করবেন, বিনিয়োগটা আগে শুরু করবেন, লাস্টে হচ্ছে আপনি চলতি সম্পদ লিখেন। যে কোনো অঙ্ক আপনি যেভাবে করতে পারেন, আপনাদের বইয়ের মধ্যে উত্তরে দেখবেন এক এক অঙ্ক এক এক ভাবে করা। তো হাতে নগদ বা নগদ তহবিল, এটা আমাদের স্থায়ী সম্পদের মধ্যে ওই চলতি সম্পদ হিসেবে, মানে সম্পদের মধ্যে চলতি সম্পদ হিসেবে ছিল এটা। তো ব্যাংক জমা, উদ্ধৃত, এটাও আমাদের চলতি সম্পদ। এরপরে সমাপনী মজুত পণ্য ছিল, প্রাপ্য বিল, এটা আমরা পাবো, এটাও আমাদের সম্পদ। দেনাদার, এটাও আমাদের সম্পদ। এখান থেকে একটা বিষয় হচ্ছে, আপনারা দেনাদারের যে বিষয়টা, এই বিষয়টা আমরা উপরে দেখলাম, আমরা লাভ লোকসানে নিয়ে আসছি, আবার এইখানেও নিয়ে আসছি, একটু ব্যাখ্যা করতেছি। সমাপনী মজুত পণ্য, এটা আমাদের সম্পদ। বিনিয়োগের উপর বকেয়া সুদ সম্পদ। খুচরা যন্ত্রাংশ, এটা হচ্ছে ওভারভিউ, সবগুলো আইটেম একসাথে দিয়ে রাখছি, কিন্তু সবগুলো যে আপনার একসাথে থাকবে এমনটা নয়। আর মূলধনে যেমন বলছিলাম যে মূলধনের সঙ্গে আমরা নিট লাভ যোগ করব, যোগ করার পরে নিট ক্ষতি যদি থাকে বিয়োগ করব, এখান থেকে বাদ দিব উত্তোলন, আর বাদ দিব পণ্য উত্তোলন, বাদ দিব হচ্ছে আয়কর, দিয়ে হচ্ছে আমাদের মূলধন থাকবে। এরপরে দায়গুলা হচ্ছে এই যে দেখেন, পাওনাদার বৃন্দ,
ব্যাংকে জমা অতিরিক্ত প্রদেয় বিল বন্ধকি ঋণ ইত্যাদি ইত্যাদি বিষয় থাকবে। এগুলো নিয়ে আমার এত টেনশন করতে হবে না। আমার মূল বিষয় যে থিমটা আমি ঠিক রাখবো, অঙ্ক করার সময় সব ক্লিয়ার হবে। দেখেন, এখানে পরে স্থায়ী সম্পদ নিয়ে আসছি। স্থায়ী সম্পদ কি? ইজারা সম্পত্তি। এটা একটু আগে আমি বললাম স্থায়ী সম্পদ। এখান থেকে মাইনাস করতে হবে অবচয় বা অবলোপন। তো ইজারা সম্পত্তির যে অবচয়টা, এটা মূলত স্থায়ী সম্পদের ক্ষেত্রে অনেক সময় ইজারা সম্পত্তির ক্ষেত্রে অবলোপন নামে বলা হয়, দুইটা একই বিষয়। আসবাবপত্র থেকেও মাইনাস করতে হবে অবচয়, যন্ত্রপাতি থেকেও মাইনাস করতে হবে অবচয়, দালান কোঠা থেকে অবচয়, মানে সবগুলা থেকে অবচয় মাইনাস করতে হবে। এগুলো হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। পরে দুইটা পার্ট আমরা যোগ করবো, আর কিছু না। এখন আমরা একটা অঙ্ক দেখি, তাহলে ভালো করে বুঝবেন। তো অঙ্কটা মনে হয় যে আমরা আজকে শেষ করতে পারবো না, কালকে মেবি বা নেক্সট ক্লাসে যেটা হবে সেইখান থেকে আমরা অঙ্কটা শেষ করব। আচ্ছা, এইখানে আমাদের অঙ্ক আছে। এখানে আমরা কি ক্রয় বিক্রয় হিসাব করলাম, এখানে আমরা লাভ লোকসান হিসাব করলাম, এইখানে হচ্ছে আমরা উদ্ধৃতপত্র হিসাব করলাম। মানে এই যে একটা অঙ্ক আছে এখানে, এখানে একটা অঙ্ক হয়তো ডাকে লেখা ছিল, এই যে ডাক ছিল এটা এখানে, কাটছে। আমরা সেটা না দেখি এই যে এটাই দেখি, বা স্যাম্পল হিসাবে যে কোনো একটা অঙ্ক দেখলাম। ধরেন এখানে দেখেন কি আছে। এটা হচ্ছে হাতে নগদ ছিল, আমরা লিখলাম। এর সঙ্গে সুনাম, সুনামও আমার একটা সম্পদ লিখলাম। এখন এরপরে হচ্ছে এখানে চলতি সম্পদ গুলা একটু লিখে ফেললাম। পরে হচ্ছে স্থায়ী সম্পদ গুলা লিখলাম। স্থায়ী সম্পদ হচ্ছে ইজারা সম্পত্তি থাকলেই অবলোপন করতে হবে মাইনাস, আসবাবপত্র থাকলেই অবচয় মাইনাস করতে হবে। কত পার্সেন্ট থাকে এটা ডাকের মধ্যে উল্লেখ থাকবে। এরপরে বিনিয়োগ দানাদার থাকলেই এখানে মাইনাস করতে হবে কুড়ি সঞ্চিতি। আর 10% বিনিয়োগ, এটা আমার সম্পদ। বিনিয়োগের বকেয়া সুদ, এটাও আমার সম্পদ। অগ্রিম বীমা সালামি সম্পদ, সমাপনী পণ্য, এটাও সম্পদ। সব মিলিয়ে সম্পদ হবে এরকম এরকম। এখন এক এক অঙ্কর ক্ষেত্রে আপনার সম্পদের বিষয়গুলো এক এক রকম থাকে। এগুলো যখন আমরা অনেকগুলো অঙ্ক শুরু থেকে, ক্রয় বিক্রয় থেকে শুরু থেকে করে আসবো, যেন আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হবে। তখন যদি না পারো ইয়া করা যায় না, ওই কি করছো না করো। তখন আমরা কিন্তু এই জিনিসটা টোটালি ক্লিয়ার হব। তো আজকে যা ওভারভিউ থাকলো, আমরা তো প্রত্যেকটা ক্লাসে এইভাবে করি যে টোটাল ওভারভিউ দেওয়ার চেষ্টা করি, দেন হচ্ছে আমরা অঙ্কগুলো প্র্যাকটিস করি। তো আপনি সবগুলো অঙ্ক একসাথে দেখবেন না, একটা অঙ্কের যে সকল আইটেম রয়েছে এবং যে সকল বিষয় আপনি মাথার মধ্যে ঢুকিয়েছেন, খাতার মধ্যে নোট করছেন, সেইগুলোর সঙ্গে এই অঙ্কটা সামঞ্জস্য কতটুকু রয়েছে সেটা মিলাবেন। মিলানোর পর হচ্ছে আপনি অঙ্ক করবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমরা খরচগুলো যদি দেখি, মূলধন ও দায়। তো এখানে কিন্তু মূলধনটা আমরা প্রথমে দিই নাই, পরে দিছি। এখানে দায়টা আমরা শুরুতে লিখে রাখছি। আপনি দায় লিখেন, এখানে লিখেন দায়, এই দায় নামে একটা জিনিস লিখে পরে এগুলো লিখলেন। পরে লিখলেন মূলধন। এখানে দায় তেমন নাই, আমাদের বকেয়া মজুরি ছিল দিতে হবে, বকেয়া বেতন ছিল দিতে হবে। আপনাদেরকে এখানে বলা হয়েছে না যে দায়, এই যে দেখেন বকেয়া খরচ যেমন বেতন বা মজুরি প্রথমবার বসবে কোথায়? এই সংশ্লিষ্ট খরচের সঙ্গে যোগ করতে হবে, পরের বার হচ্ছে উদ্ধৃতপত্রে চলতি দায় হিসাবে উল্লেখ করতে হবে। দেখছেন, দায় মানে হচ্ছে এটা আমাদের ডেবিট পাশে বসবে, ওইটা মনে রাখবেন। এরপরে ব্যাংকে জমাতিরিক্ত, এটা আমাদের দায়। বিবিধ পাওনাদার, এই পাওনাদার আর দেনাদার, এটা পরে বলতেছি। আবার আবার অনেকবার বলছি, আবার বলি। আর মূলধনের ক্ষেত্রে আমাদের এটা মূলধন ছিল, মূলধন থেকে আমরা মাইনাস উত্তোলন করছি। এখানে আর কিছু নাই। যদি থাকতো নিট লাভ, এখানে যোগ করছি নিট লাভ। আপনি যদি মূলধনের পরে নিট লাভ দিয়ে দেন কোনো সমস্যা নাই। এখানে মূলধন থেকে উত্তোলন করছি, আমি যেভাবে শুরুতে বলেছিলাম আপনাদের, মূলধন থেকে উত্তোলন করবেন, পরে নিট লাভ যোগ করবেন। এরপরেও এখান থেকে মাইনাস করতে পারেন। কি বলেন তো, কি মাইনাস করতে পারেন? কেউ একজন বলেন দেখি, বলেন। উত্তোলন স্যার। আবার উত্তোলন বলে, দেখি এতক্ষণ কি কথা বললাম। এখান থেকে আরেকটা বিষয় মাইনাসে থাকে, সেটা কি? কেউ বলতে পারেন না? ক্ষতি। হ্যাঁ, ক্ষতি স্যার। আবার মুট ক্ষতি। মুট ক্ষতি তো লাভ না থাকলে ক্ষতি থাকবে, লাভ থাকলে প্লাস, ক্ষতি থাকলে মাইনাস। কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা কি? স্যার পণ্য উত্তোলন। আবার পণ্য উত্তোলন বলেন। মূলধনের মধ্যে আরেকটা জিনিস কি মাইনাস থাকবে বলেন? পণ্য উত্তোলন আর উত্তোলনে কি বিষয় মোটামুটি? কেউ বুঝেন নাই? কেউ পারবেন না? আরে বুকা, এতক্ষণ যাবত যে কথা বললাম যে আমার ইনকাম ট্যাক্স দিতে হবে না, হুম, আয়কর। উত্তোলনটা হচ্ছে স্যার আমার প্রয়োজন
আপনার এই মূলধন থেকে আয়করটা কোথা থেকে মাইনাস হবে? এখান থেকে আয়কর। এখন এখানে আয়কর কেন দেই নাই বলেন? এই অঙ্কের ক্ষেত্রে আয়কর কেন দেওয়া হয় নাই সেটা বলেন। অন্যায় উল্লেখ হয় নাই বা রেয়ার এখানে মধ্যে উল্লেখ হয় আমাদের নাই। এই অঙ্কের ডাকের মধ্যে উল্লেখ ছিল না বলে আমরা আয়করটা দিই নাই। কাজেই প্রশ্নের ডাকের মধ্যে যেরকম থাকবে সেরকম ভাবে দিব, কিন্তু নিয়মের মধ্যে হচ্ছে এখানে মাইনাস করতে পারবেন আয়করও। ঠিক আছে, এটা হচ্ছে মূলধন আর এটা হচ্ছে আমার দায়। এই দুইটা পার্ট, এগুলা হচ্ছে সবগুলা যোগ করবেন, এগুলা সবগুলা যোগ করে যেটা হবে সেটা হবে এটা। এবং অবশ্যই সম্পদের সঙ্গে সমান সমান হতে হবে। এবং যখন এই দুইটা পার্ট একসাথে মিলবে তখন আপনি 20-এ 20 পাবেন। যখন মিলবে না তখন হচ্ছে যারা একদম দুর্বল প্রকৃতির শিক্ষার্থী তাদের জন্য একটা ব্যবস্থা আছে। যারা দুর্বল প্রকৃতির শিক্ষার্থী না, যারা রেগুলার ক্লাস করেন, তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি যে যেহেতু আজকে আমাদের ক্লাসটা রেকর্ড রয়েছে, সেহেতু এই ক্লাস সহ আপনি উদ্ধৃতপত্রে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো আজকে রাত্রে এবং কালকের মধ্যে আবারও দেখতে হবে। দেখে খাতায় নোট করতে হবে কোন আইটেম কোথায় বসে, কোন আইটেমে কি কি আইটেম থাকে, সম্পত্তির মধ্যে কি থাকে, মূলধনে কি থাকে, দায়ের মধ্যে কি থাকে। এই জিনিসগুলো আপনাকে ভালো করে শিখতে হবে। এই জিনিসগুলো যখন শিখবেন, যেমন আমরা যদি সম্পত্তির মধ্যে যাই, সম্পত্তি থেকে বুঝবেন যে আমাদের কারেন্ট অ্যাসেট যেটা চলতি সম্পত্তি, যেমন নগদ টাকা থাকে, সমাপনী মজুত পণ্য থাকে, ব্যাংকে হিসাব থাকে, এগুলো হচ্ছে আমার চলতি সম্পদ। হ্যাঁ, আর স্থায়ী সম্পদ যেমন ইজারা সম্পত্তি থাকে, বিনিয়োগ বিনিয়োগ থাকতে পারে, এর আসবাবপত্র থাকতে পারে, এবং এই স্থায়ী সম্পদ থেকে কিন্তু আমাদের অবচয় বা অবলোপনটা হয়ে থাকে, সেগুলো মাইনাস করবেন। এই সম্পত্তি শেষ। এখন সম্পত্তি সবগুলো যে যোগ করে ফেলবেন, এই যোগ করে পেন্সিল দিয়ে লিখে রাখবেন। পরে মূলধনের বিষয়টা যদি আপনি ক্লিয়ার হন, মূলধন তো খুবই সহজ, যে মূলধন যা ছিল আমাদের সেটা লিখবেন, এখান থেকে উত্তোলনটা মাইনাস করবেন, এখানে প্লাস যোগ করবেন হচ্ছে মোট লাভ, যদি ক্ষতি হয় তাহলে মাইনাস করবেন মোট ক্ষতি, তার সঙ্গে হচ্ছে আপনি যদি আয়কর থাকে তাহলে মাইনাস করতে পারেন। এখন উত্তোলন দুইটা উত্তোলন হতে পারে। আপনি আপনার প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করছেন, আপনার প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করছেন, সেটা। এই হচ্ছে আমাদের মূলধন শেষ। তো দায়ের মধ্যে কি থাকতে পারে? আমার বকেয়া যে বেতন টেতন ছিল সেইগুলা, ব্যাংকে যদি পাওনা থাকে সেটা, আর যদি আমার কোনো পাওনাদার থাকে সেটা হচ্ছে দায়। তো এই দায়গুলো বসিয়ে দিলাম। তাহলে একটা পার্ট যদি আপনি ভালো করে করতে পারেন, বাকি পার্টগুলো আপনার জন্য সহজ হবে, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকেন। পরবর্তী ক্লাসে সবাই আসার আমন্ত্রণ জানিয়ে, এবং আমাদের রেকর্ড ক্লাস আগে যেগুলো ছিল সেগুলো দেখার অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।